একজন সাধারণ প্লাম্বার যে শুধু জলের লিকেজ ঠিক করতে একটি বিলাসবহুল বাংলোয় গিয়েছিল, সে কল্পনাও করতে পারেনি যে সেখানে সে এমন এক মালকিনকে খুঁজে পাবে যে নিজের ভাগ্যের শিকলে বন্দী ছিল। এমন এক সত্য যা আপনার লোম খাড়া করে দেবে। এটি ধর্মনগরী কাশীর গল্প, যেখানে ঘাকে সকাল সন্ধ্যায় ভগবান শিবের আরতি প্রতিধ্বনিত হয়, মন্দিরের ঘণ্টার আওয়াজ মনে শান্তি দেয়। কিন্তু সেই শহরেরই এক ছোট কোণে থাকা শিবমের জীবনে কোনো শান্তি ছিল না। শিবমের ঘরের অবস্থা ছোটবেলা থেকে খুব খারাপ ছিল। বাবার মৃত্যুর পর পরিবারের বোঝা তার দুর্বল কাঁধে এসে পড়েছিল। বাধ্য হয়ে পড়াশুনো মাঝপথে ছেড়ে দিয়ে দুবেলা ভাতের সন্ধানে তাকে ঘর থেকে বের হতে হয়। অনেক জায়গায় ঘুরে অবশেষে কাশীর এক অভিজাত এলাকায় জলের পাইপ ঠিক করা এবং কল ফিটিংয়ের কাজ অর্থাৎ প্লাম্বিংয়ের কাজ সে পেয়ে যায়। কাজ ছিল খুব পরিশ্রমের, কিন্তু প্রতিদিনের মজুরি ছিল নিশ্চিত। ঠিকাদার তার থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন। তাই শিবম ভগবানের নাম নিয়ে এক মুহূর্ত দেরি না করে সেই কাজকে আপন করে নিল। যে ঠিকাদারের অধীনে সে কাজ করত তার নাম ছিল দিনানা। দিনানার কাছে শিবমের মতো আরও ৪-৫ জন ছেলে কাজ করত। এদের কাজ ছিল সারাদিন যে বাড়ি, আশ্রম বা বাংলো থেকে ফোন আসত, সেখানে সরঞ্জামের ঝোলা নিয়ে পৌঁছে যাওয়া। কখনো কারোর কল লিক করছে, কখনো পাইপ ফেটে গেছে, তো কখনো মোটর খারাপ হয়ে গেছে। সূর্য ওঠা থেকে শুরু করে মন্দিরের দরজা বন্ধ হওয়া পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করতে হতো। কখনো তপ্ত রোদে ছাদে ওঠা, আবার কখনো স্যাঁতস্যাঁতে সংকীর্ণ জায়গায় ঢোকে পাইপ কষানো। শরীরে ব্যথায় ভেঙে পড়ত। কিন্তু শিবম কখনো ভগবান বা দিনানার কাছে কোনো অভিযোগ করেনি। কাজ শুরু করার প্রথম দিনেই দিনানা তার সব ছেলেকে খুব কড়াভাবে একটি কথা বুঝিয়ে দিয়েছিলেন। দিনানা বলেছিলেন, দেখো ছেলেরা, আমরা অন্যের বাড়িতে যাই। প্রায়ই দিনের বেলা বাড়িতে শুধু মহিলা ও বৌঝিয়েরা থাকেন। তোমাদের বেডরুম, বাথরুম বা রান্নাঘরে গিয়ে কল ঠিক করতে হবে। কিন্তু আমার একটা কথা পাথরের দাগের মতো মেনে চলবে। কোনো বাড়িতে পা রাখলে তোমাদের নজর যেন তোমাদের জুতোর উপর থাকে। কাজ করবে আর সোজা বেরিয়ে আসবে। কোনো রকম আজে বাজে কাজ বা অভিযোগ যেন আমার কাছে না আসে। যদি কেউ আঙুল তোলে তবে চাকরি তো যাবেই, তার সঙ্গে শহরের মানুষ তোমাদের যা হাল করবে তা ভগবানই জানেন। বাকি ছেলেরা ঠিকাদারের কথা শুনে হেসে উড়িয়ে দিত। কিন্তু শিবম তেমন ছিল না। সে দিনানার কথাগুলো মনের গভীরে গেঁথে নিয়েছিল। সে স্বভাবত খুব সহজ সরল ও লাজুক ছিল। তার লক্ষ্য ছিল শুধু ঘাম ঝরিয়ে সততার সঙ্গে টাকা রোজগার করা এবং গ্রামে তার মায়ের কাছে টাকা পাঠানো। তাই যখনই শিবম কারোর বাড়িতে প্লাম্বিংয়ের কাজে যেত, সে কারোর সঙ্গে ফালতু কথা বলত না। নজর নিচু করে সোজা সেই জায়গার পৌঁছত যেখানে জল লিক করত। নিজের সরঞ্জাম বের করত, পাইপ কষত এবং কাজ শেষ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসত। ধীরে ধীরে পুরো কাশী শহরের সেই অভিজাত এলাকার মানুষ তাকে চিনতে শুরু করল। মানুষ প্রায়ই দিনানাকে ফোন করে বলত, দিনানাজি, সেই সহজ সরল ছেলেটিকেই পাঠাবেন যে ফালতু কথা বলে না আর চুপচাপ কাজ করে চলে যায়। ঠিকাদারও শিবমের ওপর খুব খুশি ছিলেন, কারণ তার জন্য আজ পর্যন্ত কোনো গ্রাহক অভিযোগ করার সুযোগ পায়নি। সেই ভিআইপি এলাকাতেই একটি খুব বিলাসবহুল এবং বিশাল বাংলো ছিল। সেখান থেকে প্রায়ই প্লাম্বিংয়ের ছোটখাটো কাজের জন্য ফোন আসত। সেই বাংলোতে এক মহিলা থাকতেন, যার নাম অনন্যা। তার বয়স প্রায় ২৭ বা ২৮ বছর হবে। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, শান্ত এবং সব সময় দামি পোশাকে সেজে থাকতেন। কিন্তু সেই মস্ত বড় বাড়িতে এক অদ্ভুত বিষণ্ণতা বিরাজ করত। প্রথমবার যখন শিবম সেই বাংলোর ভাল্ব ঠিক করতে গেল, তখন সে শুধু এটুকুই অনুভব করেছিল যে বাড়িটি ভেতর থেকে প্রাসাদের মতো, কিন্তু সেখানে শ্মশানের মতো নিস্তব্ধতা ছেয়ে আছে। অনন্যা নিজেই এসে সদর দরজা খুললেন। তিনি শিবমের দিকে হালকা নজরে তাকালেন, তাকে ভেতরে ডাকলেন এবং কিছু না বলে সোজা রান্নাঘরের দিকে ইশারা করলেন, যেখানে সিঙ্কের নিচ থেকে জল চুইয়ে পড়ছিল। শিবম তার অভ্যাস মতো চুপচাপ মেঝেতে বসে পাইপ খুলতে শুরু করল। কাজ শেষ করে যখন সে নিজের সরঞ্জাম গুছিয়ে দরজার দিকে এগোতে লাগল, তখন হঠাৎ পিছন থেকে এক মিষ্টি অথচ স্থির কণ্ঠস্বর ভেসে এল। এত কিছের তারা, একটু জল তো খেয়ে নাও, অনন্যা বললেন। শিবম ঘাবড়ে গিয়ে তার দিকে না তাকিয়েই মাথা নাড়ল। না মালকিন, ভগবানের দয়ায় তৃষ্ণা নেই। আমাকে অন্য বাড়িতেও যেতে হবে, ঠিকাদারবাবু রাগ করবেন। কিন্তু অনন্যা তার কথা শুনলেন না এবং জলে ভরা কাঁচের গ্লাস জোর করে তার হাতে ধরিয়ে দিলেন। শিবম খুব ইতস্তত বোধ করে তাড়াতাড়ি জল খেয়ে গ্লাস ফেরত দিল এবং প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে গেল। সেদিন তার কাছে তেমন কিছু অদ্ভুত মনে হয়নি। শুধু মনে হয়েছিল হয়তো এত বড় বাড়ির মালকিন স্বভাবতই একটু বেশি দয়ালু এবং কথা বলার চেষ্টা করছেন।
কয়েক সপ্তাহ পর সেই বাংলো থেকে আবার ডাক এলো। এবার বাথরুমের শাওয়ার খারাপ ছিল। দীনানাথ আবার শিবমকেই পাঠালেন। শিবম দরজা কড়া নাড়ল। অনন্যা তাকে ভেতরে নিলেন। সে সোজা বাথরুমে গিয়ে মই লাগিয়ে শাওয়ারের পাইপ কষতে লাগল। তখনই সে হঠাৎ অনুভব করল কেউ তার খুব কাছে দাঁড়িয়ে আছে। সে আড়চোখে দেখল অনন্যা ঠিক তার পাশে দাঁড়িয়ে, এত কাছে যে শিবম যখন সরঞ্জাম তোলার জন্য হাত বাড়াল তখন তার কনুই অনন্যার রেশমি পোশাকে স্পর্শ করল। শিবমের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ভীষণ ভয় পেয়ে গেল এবং অস্বস্তি বোধ করতে লাগল। তার হাত কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি শাওয়ার কোষে নিজের ঝোলা তুলে দরজার দিকে দ্রুত পা বাড়াল। দাঁড়াও, এত কিসের ভয়? অনন্যা হঠাৎ জিজ্ঞেস করলেন। শিবম সেখানেই থমকে গেল। তার নজর মাটিতে নিবদ্ধ ছিল। সে কাঁপানো গলায় বলল, আরও অনেক জায়গায় কাজ বাকি আছে মালকিন। অনন্যা ধীরে ধীরে তার কাছে এলেন। তোমার নাম কি? শিবম। বাড়ি কোথায়? তোমাকে তো এদিকের মনে হয় না। তিনি নিজের জায়গা থেকে না নড়েই জিজ্ঞেস করলেন। জি, পাটনার কাছে এক ছোট গ্রাম, সেখান থেকেই এসেছি। এটুকু বলে শিবম একবারও মাথা তুলে তার দিকে তাকাল না এবং তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে গেল। বাইরের রাস্তায় এসে শিবম এক লম্বা দীর্ঘশ্বাস নিল। তার বুক ধকধক করছিল। সে নিজেও বুঝতে পারছিল না কেন সেই বাংলোর ভেতরে গেলেই তার দম বন্ধ হয়ে আসে। সে কেন এত ভয় পাচ্ছিল। এই ঘটনার পর প্রায় ২ বছর এভাবেই কেটে গেল। এই ২ বছরে সে প্লাম্বিংয়ের নানা কাজে অনন্যার বাংলোতে যাতায়াত করেছে। প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি হতো। অনন্যা সবসময় তার সঙ্গে কথা বলার উছিলা খুঁজতেন। কখনো তিনি তার জন্য চা বানিয়ে আনতেন, কখনো প্রসাদের নামে তাকে মিষ্টি দিতেন, তো কখনো কোনো কারণ ছাড়াই পাশে দাঁড়িয়ে তাকে কাজ করতে দেখতেন। কিন্তু শিবম কখনো নিজের সীমানা লঙ্ঘন করেনি। সে সবসময় কাজ দ্রুত শেষ করত এবং বাহানা দিয়ে সেখান থেকে সরে পড়ত। সাথী কাজ করা অন্য প্লাম্বার ছেলেরা প্রায়ই তাকে নিয়ে মজা করত। আরে শিবম, তুই এত সন্ন্যাসী সাজিস কেন রে? যদি কোনো মালকিন নিজে হেসে কথা বলে তবে তুই ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছিস কেন? শিবম তাদের কথায় শুধু একটু হাসত, কিন্তু কখনো কাউকে জবাব দিত না। সত্যি বলতে এই অজানা শহরে তার ভয় লাগত। তার উপর পরিবারের দায়িত্ব ছিল এবং কোনো অচেনা মানুষের সঙ্গে, বিশেষ করে কোনো ধনী মহিলার সঙ্গে সম্পর্ক গড়ার অভ্যাস তার ছিল না। সে শুধু সেই বাংলো থেকে যত দ্রুত সম্ভব দূরে থাকতে চাইত। জীবন নিজের গতিতে চলছিল। হঠাৎ একদিন দুপুরে দীনানার ফোনের ঘণ্টা বেজে উঠল। সেই বড় বাংলো থেকে কল এসেছিল। মোটরে কিছু সমস্যা ছিল। দীনানা জোরে ডাক দিলেন, আরে কেউ আছিস যে ওই ভিআইপি বাংলোয় গিয়ে মোটরটা দেখে আসবি? শিবম যে পাশেই বসে নিজের বেঞ্চ পরিষ্কার করছিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। ঠিকাদারবাবু, আমি চলে যাচ্ছি। আমি জানি ওখানকার কানেকশন কেমন। কিন্তু দীনানা হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন। না শিবম, আজ তুই এখানেই থাক। আজ ওই নতুন ছেলেটাকে যেতে দে। ওখানকার কাজ সহজ, শুধু নিচতলায় মোটরটা দেখতে হবে। নতুন ছেলেটাও কাজ শিখে যাবে। শিবমের মুখ দিয়ে একটা শব্দও বেরোল না। সে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। কিন্তু কেন জানি না তার বুকে এক অদ্ভুত অস্বস্তি হতে লাগল। এক অজানা ভয় তাকে ঘিরে ধরল। সেই নতুন ছেলেটি নিজের সরঞ্জাম নিয়ে সেখানে চলে গেল। প্রায় আধ ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। শিবমের নজর বারবার দরজার দিকে যাচ্ছিল। তখনই সেই নতুন ছেলেটি মুখ ভার করে ফিরে এলো। শিবম আর থাকতে পারল না। নিজের অস্বস্তি লুকিয়ে খুব সাধারণ গলায় জিজ্ঞেস করল, কি হলো ভাই, মোটর ঠিক হয়েছে? ছেলেটি বিরক্ত হয়ে নিজের ঝোলা মাটিতে ফেলে বলল, আরে কোথায় ঠিক হলো? বড় অদ্ভুত মহিলা সেই মালকিন। আমি তো ভেতরে ঢুকতেই যাচ্ছিলাম, তিনি খুব রেগে গেলেন। বললেন সরঞ্জাম এখানেই দরজায় রেখে দাও, আমার কাউটি দিয়ে কাজ করাতে হবে না। তিনি তো আমাকে ঠিক করে ঘরে পাও রাখতে দিলেন না। এ কথা শুনে শিবম পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মাথায় প্রশ্নের ঝড় উঠল। সে একেবারেই বুঝতে পারছিল না অনন্যা এমন কেন করলেন। তিনি কি এজন্য রেগে গিয়েছিলেন কারণ আজ শিবম নিজে কাজ করতে যায়নি? তিনি কি শুধু শিবমকে দিয়েই কাজ করাতে চেয়েছিলেন? সেই সারা রাত শিবম ঘুমাতে পারল না। সে নিজের ছোট ঘরে এপাশ ওপাশ করতে লাগল। সেই নতুন ছেলেটির কথা বারবার তার মনে পড়ছিল। তার মনে এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। একদিকে তার সংকোচ আর অন্যদিকে সেই একা মহিলার সেই রাগ, যার কারণ হয়তো শুধু সেই বুঝতে পারছিল। পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শিবম এক বড় সিদ্ধান্ত নিল। সে দীনানার কাছে গিয়ে বলল, ঠিকাদারবাবু, আমার আজকের জন্য ছুটি চাই। আমার গ্রাম থেকে খুব জরুরি একটা কাজ এসেছে। দীনানা তার সততা দেখে কোনো প্রশ্ন না করেই ছুটি দিয়ে দিলেন। শিবম নিজের ঘরে ফিরে এলো। সে ভালো করে স্নান করে তার সবচেয়ে পরিষ্কার পোশাকটি পরল, যেন সে কোনো প্লাম্বার নয়, বরং বিশেষ কারো সঙ্গে দেখা করতে যাচ্ছে।
তার হৃৎস্পন্দন অনিয়ন্ত্রিত হয়ে পড়ছিল। তার মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছিল, কিন্তু তার পা দুটো নিজে থেকেই সেই ভিআইপি এলাকার বড় বাংলোর দিকে এগোচ্ছিল। যখন সে সেই বিশাল দরজার সামনে পৌঁছাল, তার পা কিছুক্ষণের জন্য থমকে গেল। সে এক গভীর শ্বাস নিল, ভগবানের নাম নিল এবং কাঁপানো হাতে বাংলোর ঘণ্টি বাজাল। কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে গেল। সামনে অনন্যা দাঁড়িয়েছিলেন। আজ তিনি অন্য দিনের চেয়েও বেশি সুন্দর করে সেজেছিলেন। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। তিনি শিবমকে আপাদমস্তক দেখলেন এবং এক খুব হালকা রহস্যময় হাসি দিয়ে বললেন, তুমি? তার স্বরে বিস্ময় কম এবং এক অজানা শান্তি বেশি ফুটে উঠছিল। তার বড় বড় চোখে এক স্থিরতা ছিল। তিনি শিবমের খালি হাত দেখে হালকা হেসে বললেন, আজ তোমার হাতে সেই সরঞ্জামের ঝোলা নেই? আজ কি কোনো কল ঠিক করতে হবে না? আর শিবমের কাছে এই হঠাৎ করা প্রশ্নের কোনো সাজানো উত্তর ছিল না। তার গলা শুকিয়ে আসছিল। সে নিজের কাঁপানো হাত দুটো পেছনে লুকিয়ে মাটির দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, জি মালকিন, কাল আমি কাজে আসতে পারিনি। ঠিকাদারবাবু অন্য কাউকে পাঠিয়েছিলেন। আমার মনে হলো হয়তো আপনি রাগ করেছেন, তাই আমি শুধু ক্ষমা চাইতে চলে এলাম। অনন্যা কিছু মুহূর্ত পর্যন্ত তাকে শুধু এক দৃষ্টে তাকিয়ে দেখলেন। তার নজরে এমন কিছু ছিল যা শিবমের ভিতরটা ভেদ করে দিচ্ছিল। তারপর তিনি খুব নরমভাবে বললেন, ক্ষমা? একদিন না আসার জন্য ক্ষমা? তুমি সত্যি খুব আলাদা। কথা বলে তিনি সদর দরজা পুরো খুলে দিলেন এবং এক পা পিছিয়ে এসে বললেন, বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। শিবমের পা সেখানেই জমে গেল। মনে হচ্ছিল যেন কেউ সেগুলোকে মাটির সঙ্গে বেঁধে দিয়েছে। তার মস্তিষ্ক বারবার তাকে সতর্ক করছিল যে এটি ঠিক হচ্ছে না, কিন্তু তার হৃদয় অন্যদিকে ছুটছিল। ভয় পেও না শিবম, অনন্যা খুব ধীর ও মিষ্টি স্বরে বললেন, আমি তোমার কোনো ক্ষতি করব না। ভগবানের ঘর এটি, ভেতরে এসো। শিবম খুব ইতস্তত বোধ করে পা মেপে মেপে সেই বিশাল ও শীতল ঘরের ভেতরে প্রবেশ করল। সেখানে এক অদ্ভুত শান্তি ছিল। বাতাসে চন্দন ও গোলাপের ধূপকাঠির সুগন্ধ ভাসছিল, যা সম্ভবত ঘরের এক ছোট মন্দির থেকে আসছিল। সে ভয়ে ভয়ে এক মখমলি সোফার একদম কোণে গিয়ে এভাবে বসল যে কেউ যদি জোরে কথা বলে তবে সে সঙ্গে সঙ্গে উঠে বাইরে পালিয়ে যাবে। তার মনে সংকোচ, ভয় এবং এক অজানা আশঙ্কার প্রবল ঝড় বইছিল। সে ধারণাও করতে পারেনি যে আগামী কয়েক মুহূর্তে যে কথা হতে চলেছে তা তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ঘরের স্তব্ধতা এত গভীর ছিল যে দেওয়ালে টাঙানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ শিবমের কাছে হাতুড়ির মতো মনে হচ্ছিল। সে নিজের আঙুলগুলো একে অপরের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছিল। তার নজর সামনে থাকা কাঁচের টেবিলের উপর স্থির ছিল। অনন্যা তার ঠিক সামনের চেয়ারে এসে বসলেন। তিনি তাকে এমনভাবে দেখছিলেন যেন বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া তার সবচেয়ে মূল্যবান জিনিসটিকে ফিরে দেখছেন, যেন তিনি তার মনের ভেতর চলতে থাকা সেই যুদ্ধটি পড়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হল না, শুধু এক নীরবতা ছিল যা অনেক কিছু বলছিল। তারপর অনন্যা হঠাৎ নিজের জায়গা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। যখন ফিরলেন তার হাতে ছিল 2 কাপ চা। তিনি 1 কাপ খুব সযত্নে শিবমের সামনে রাখলেন এবং নিজের জায়গায় বসতে বসতে বললেন, চা খেয়ে নাও, আর এত ভয় পেয়ে থেকো না। আমি তো বলেছি আমি তোমাকে খেয়ে ফেলব না। শিবম তাড়াহুড়ো করে 2 হাতে চায়ের কাপ তুলে নিল, কিন্তু তার হাত এত বেশি কাঁপছিল যে চা চলকে পিরিচে পড়তে লাগল। কাপ আর পিরিচের ঠুকাঠুকি শব্দে সে আরও বেশি ঘাবড়ে গেল। অনন্যা এটি দেখলেন এবং তার মুখে এক খুব হালকা কিন্তু বিষণ্ণ হাসি ফুটে উঠল। সেই হাসিতে কোনো সুখ ছিল না, ছিল শুধু এক গভীর ক্লান্তি আর যুগ যুগান্তরের একাকিত্ব। তুমি কি সবসময় এত চুপ থাকো? অনন্যা চায়ের কাপে চুমুক দিয়ে খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলেন। শিবম কাপটা ঠোঁটে ঠেকিয়ে চোখ না মিলিয়েই জবাব দিল, জি, আমাদের তো কাজই এমন মালকিন। আমরা ছোট মানুষ, কাজে মন দিতে হয়, তাই চুপ থাকাই ঠিক মনে হয়। কাজ তো এই দুনিয়ায় সব মানুষেরই থাকে শিবম। তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ভগবান যখন মুখ দিয়েছেন তখন মানুষ দুটো মিষ্টি কথা তো বলতেই পারে, মনুষ্যত্ব বলেও তো কিছু আছে। শিবম পুরোপুরি নির্বাক ছিল। সে বুঝতেই পারছিল না কেন সে এই বিলাসবহুল বাংলোয় এই ধনী ও সুন্দরী মহিলার সামনে বসে আছে, সে কেন এখান থেকে উঠে চলে যাচ্ছে না। আরও কিছুক্ষণের নীরবতার পর অনন্যা হঠাৎ এমন এক প্রশ্ন করলেন যা শিবমকে ভেতর থেকে নাড়িয়ে দিল, তোমার কি বিয়ে হয়েছে? শিবম ভীষণ চমকে গেল। সে চায়ের কাপটা টেবিলে রেখে তাড়াতাড়ি মাথা নাড়ল। না মালকিন, এখনও না, এখন তো ঘরের দায়িত্ব রয়েছে।
তবে কি কোনো মেয়েকে পছন্দ করো যার কথা মনে মনে বিয়ের জন্য ভেবে রেখেছ? তিনি আবার জিজ্ঞেস করলেন এবং এবার তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আর প্রথমবার শিবম নজর তুলে সরাসরি অনন্যার চোখের দিকে তাকাল। সেই চোখে কোনো ছলনা ছিল না, কোনো অহংকার ছিল না, ছিল শুধু এক অপেক্ষা। সে সঙ্গে সঙ্গে তার নজর আবার নিচু করে নিল এবং কাঁপানো স্বরে বলল, না মালকিন, আমার মতো গরিব শ্রমিকের সঙ্গে কে বিয়ে করবে? আমার ভাগ্যে এখনও এসব কোথায়? অনন্যা এক খুব দীর্ঘ ও গভীর শ্বাস নিলেন। মনে হলো তার বুক থেকে কোনো এক মস্ত বোঝা নেমে গেল, যেন তিনি এই উত্তরেরই আশা করছিলেন। তিনি চেয়ারে একটু হেলান দিয়ে খুব ধীর ও ভারী গলায় কথা বলতে শুরু করলেন। তুমি জানো শিবম, বাইরে থেকে এই ঘরটা যতটা বড় আর জাঁকজমকপূর্ণ দেখায়, ভেতর থেকে এটি ততটাই খালি আর ভয়ঙ্কর। এই এত বড় বাংলোয় আমি একদম একা থাকি। শিবম চুপচাপ মাথা নেড়ে সায় দিল। সে যখনই কল ঠিক করতে আসত, সে সব সময় সেই শ্মশানের মতো নীরবতা অনুভব করত, কিন্তু কখনো জিজ্ঞেস করার সাহস করতে পারেনি। কখনো তুমি ভেবে দেখেছ? অনন্যার কণ্ঠস্বর এখন আরও বেশি কামছিল। যে কারোর কাছে এত বড় প্রাসাদ থাকুক, আলমারি ভরা ধন থাকুক, দুনিয়ার সব সুখ থাকুক, তবুও সেই মানুষটি ভেতর থেকে তিলে তিলে কেন মরতে থাকে? শিবম এই যন্ত্রণাদায়ক প্রশ্নের কি জবাব দিত? সে শুধু নিজের খালি কাপের দিকে চেয়ে রইল। আমার বিয়ে আজ থেকে 10 বছর আগে হয়েছিল, অনন্যা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলেন। সে সময় আমি খুব ছোট ছিলাম, দুনিয়ার কোনো জ্ঞান ছিল না। আমার বাবা মা ভেবেছিলেন এক ধনী ও বড় পরিবারে মেয়ে গেলে সারা জীবন সুখে থাকবে। কিন্তু যার সঙ্গে আমার বিয়ে হল, তিনি বয়সে আমার থেকে অনেক বড় ছিলেন, এত বড় যে তাকে স্বামী মানতেও আমার মনে এক অদ্ভুত দ্বিধা হতো। শিবমের মনে সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ লোকটির চেহারা ভেসে উঠল, যাকে সে 2-3বার এই বাংলোর বারান্দায় বসে থাকতে দেখেছিল। তিনি আমাকে এই কাশী শহরে নিয়ে এলেন। তিনি আমাকে সব দিলেন, এই প্রাসাদের মতো ঘর, রেশমি পোশাক, গয়নাগাটি, চাকর-বাকর। কিন্তু একটি জিনিস যা সবচেয়ে বেশি জরুরি ছিল, তা তিনি আমাকে কখনো দেননি: নিজের সাহচর্য, নিজের সময় এবং এক স্ত্রীর অধিকার। ঘরে আবার এক ভারী নীরবতা নেমে এলো। বাইরে রাস্তা দিয়ে গাড়ি যাবার শব্দ আসছিল, কিন্তু সেই ঘরের ভেতর সময় যেন থমকে গিয়েছিল। অনন্যা এক ফোঁটা চোখের জল মুছে আবার বললেন। কিছু বছর পর তার মন এই দুনিয়া থেকে পুরোপুরি উঠে গেল। তিনি আমাকে বললেন, এখন তার এই মায়াজালে আর কোনো আগ্রহ নেই। তার মন এখন শুধু ভগবানের ভক্তি আর ধ্যানে লাগে। আর তারপর একদিন তিনি ঘর সংসার ছেড়ে হিমালয়ের কোনো আশ্রমে সন্ন্যাসীর জীবন কাটাতে চলে গেলেন এবং আর কখনো ফিরে আসলেন না। শিবমের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে বুঝতে পারছিল না এই দুঃখী মহিলাকে কিভাবে সান্ত্বনা দেবে। সে কিছু বলবে নাকি শুধু পাথরের মতো শুনতে থাকবে। যাওয়ার আগে তিনি আমাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছিলেন। অনন্যার ঠোঁটে এক তিক্ত হাসি ছিল। তিনি বলেছিলেন, যদি আমি চাই তবে নতুন জীবন শুরু করতে পারি, অন্য কাউকে বিয়ে করতে পারি, কিন্তু এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে পারব না। এই ঘরই আমার খাঁচা হয়ে গেল। শিবম এ কথা শুনে শিবমের ভেতরে কিছু একটা ভীষণভাবে ভেঙে গেল। সে প্রথমবার গভীরভাবে অনুভব করল যে মহিলা বাইরে থেকে এত সাজানো নুছানো, শক্ত ও কড়া মালকিন মনে হয়, সে ভেতর থেকে কাঁচের মতো কতটা চুরমার হয়ে গেছে। সমাজের মানুষ অনেক কথা বানালো। অনন্যার গলায় এখন কান্না। দুনিয়ার অনেক মানুষ আমার কাছে এলো, আমার আত্মীয় স্বজন, পরিচিতরা, সবাই আমার সাহায্য করার, বন্ধু হওয়ার নাটক করল। কিন্তু তাদের সবার চোখে আমি একটাই জিনিস দেখতে পেতাম, এক নোংরা ক্ষুধা, আমার সম্পত্তির জন্য আর আমার শরীরের জন্য। তাদের নজর পরিষ্কার বলে দিত তারা কোন উদ্দেশ্যে আমার কাছে আসছে। তিনি হঠাৎ কথা থামিয়ে সরাসরি শিবমের চোখের দিকে তাকিয়ে বললেন, তাদের সবার মধ্যে একমাত্র তুমিই আলাদা ছিলে শিবম, শুধু তুমি। শিবমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার শ্বাস দ্রুত চলতে লাগল। তুমি এই বাড়িতে অসংখ্যবার এসেছ, কিন্তু তোমার চোখে আমি কখনো সেই নোংরামি দেখিনি। তুমি কখনো ভুল করেও আমার দিকে নজর তুলে তাকাওনি। তোমার ভেতরে যে এক পবিত্রতা আছে, যে মর্যাদা আছে, তা আমাকে তোমার প্রতি টেনেছে। অনন্যা বলছিলেন, আর তার চোখ দিয়ে এখন জল বইছিল। আমি ইচ্ছে করেই তোমাকে আটকাতে শুরু করেছিলাম,
কখনো চায়ের বাহানায়, কখনো জলের বাহানায়, শুধু এটি দেখার জন্য যে তুমি কেমন মানুষ, তুমিও কি বাকি নেকড়েদের মতো। কিন্তু না, তুমি প্রতিবার এক ভীত হরিণের মতো সেখান থেকে পালিয়ে যেতে, যেন আমি খুব বড় কোনো বিপদ। আর শিবম প্রথমবার নিজের মনের সেই উঁচু দেওয়াল ভেঙে খুব ধীর ও কাঁপানো স্বরে বলল, আমি সত্যিই ভয় পেতাম মালকিন। কার থেকে? তিনি সঙ্গে সঙ্গে ঝুঁকে জিজ্ঞেস করলেন। শিবম কয়েক মুহূর্ত নিজের ঠোঁট কামড়ে ধরল, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুল বোঝা যাওয়ার ভয়, এই সমাজের ভয়, ঠিকাদার বাবুর রাগের ভয়, পাছে কোনো ছোট কথায় আমার চাকরি চলে যায়, আমার পেছনে আমার পুরো পরিবার আছে। সে একটু থামল এবং নজর নিচু করে ফিসফিস করে বলল, আর আর সবচেয়ে বেশি ভয় আমার নিজের থেকে লাগত। এই একটি বাক্য শুনে অনন্যা যেন স্থির হয়ে গেলেন। তার চোখে বয়ে চলা জলের মাঝে এক অদ্ভুত চমক, এক কোমলতা এলো। আমি তোমাকে আজ ডাকতে চাইনি শিবম, তিনি চোখের জল মুছতে মুছতে বললেন, কিন্তু কাল যখন তুমি কাজে এলে না, তখন প্রথমবার এই মস্ত বড় বাড়ির দেওয়ালগুলো আমাকে গিলতে আসছিল। আমার মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। আমার খুব খুব খারাপ লেগেছিল। শিবমের বুকে যেন কেউ ঢোল পেটাচ্ছিল। সে এখন পুরোপুরি বুঝতে পারছিল তার এখানে আসার আসল কারণ কি ছিল। সে শুধু ক্ষমা চাইতে আসেনি, সে এসেছিল কারণ তার নিজের মনের কোনো গভীর কোণেও এমন কিছু অঙ্কুরিত হচ্ছিল যা সে দুনিয়া তো কি নিজের থেকেও লুকানোর চেষ্টা করছিল। তুমি আজ চলে যাবে, অনন্যা খুব অসহায় নিচু স্বরে বললেন, তবে হয়তো ভয়ে আর কখনো এই চৌকাঠে পা রাখবে না, তাই না? শিবম ধীরে ধীরে মাথা তুলল এবং প্রথমবার কোনো সংকোচ ছাড়াই তার চোখের গভীরে তাকাল। সেই চোখে কোনো মালকিনের অহংকার ছিল না, কোনো ধনদৌলতের চমক ছিল না। সেখানে ছিল শুধু এক মানুষের সত্য, গভীর এবং আকুল একাকিত্ব। ঘরের বাতাস হঠাৎ খুব ভারী হয়ে উঠল, সময়ের গতি যেন থেমে গেল। তারপর অনন্যা ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠলেন। তিনি হেঁটে ঠিক শিবমের পাশে এসে দাঁড়ালেন, আর শিবম ঘাবড়ে গিয়ে সোফার গদি শক্ত করে খামচে ধরল। তার মস্তিষ্ক চিৎকার করে বলছিল, এখনই ওঠো আর এখান থেকে পালাও, কিন্তু তার পা আজ তার সাথে বেইমানি করছিল। তখনই অনন্যা তার কাঁপানো শীতল হাত দিয়ে শিবমের সেই খসখসে ও ঘামে ভেজা হাতটি ধরলেন। সেই স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক আকুল অস্থিরতা। আমি খুব একা শিবম, তিনি প্রায় কাঁদতে কাঁদতে ফিসফিসিয়ে বললেন, এত একা যে এখন আমার নিজের ছায়াকে, এই নিস্তব্ধতাকে ভয় লাগে। আর সেই এক স্পর্শ, আর সেই কয়েকটা কথা, শিবমের ভেতরের সব সতর্কতা, সব ভয়, সমাজের সব নিয়ম নীতি এক ঝটকায় চুরমার করে দিল। সে জীবনে কখনো কোনো মানুষকে এভাবে ভেঙে পড়ে কোনো শর্ত ছাড়াই সাহায্য চাইতে দেখেনি। ঘরে শুধু ঘড়ির টিকটিক শব্দ হচ্ছিল, আর সেই শব্দের মাঝেই শিবম পুরোপুরি অনুভব করল যে এই মুহূর্তের পর থেকে তার জীবন আর আগের মতো থাকবে না। অনন্যার সেই শীতল হাত তখনও শিবমের খসখসে হাতের ওপর ছিল, এমন এক মুহূর্ত যা ঘরের সেই ভারী নীরবতাকে চিরে ফেলল। শিবমের পুরো শরীর শুকনো পাতার মতো কাঁপছিল। সে বুঝতেই পারছিল না হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নেবে নাকি সেখানেই থাকতে দেবে। তার ভেতরে এক ভয়ানক ভয়ও ছিল, আর এক এমন অজানা আপনত্ব যা সে আজ পর্যন্ত অনুভব করেনি। বছরের পর বছর এক দমবন্ধ জীবন কাটানো সেই মহিলার চোখের জল শিবমের দৃঢ় সংকল্পকে গলিয়ে দিল। কিছুক্ষণ পর অনন্যা হঠাৎ এক দীর্ঘশ্বাস নিলেন এবং ধীরে ধীরে হাত সরিয়ে নিলেন, যেন হঠাৎ তার নিজের ভুলের, নিজের সীমানার কথা মনে পড়ে গেল। তিনি আবার চেয়ারে বসলেন এবং নিজের চোখের জলে ভেজা মুখ দুই হাতের তালুতে ঢেকে ডুকরে কাঁদতে শুরু করলেন। তিনি শুধু কাঁদছিলেন না, তার ভেতরের সেই সব যন্ত্রণা যা বছরের পর বছর ধরে আগ্নেয়গিরির মতো ফুটছিল, আজ চোখের জল হয়ে বেরিয়ে আসছিল। শিবম সোফায় মূর্তির মতো বসে রইল। সে প্রথমবার এত কাছ থেকে অনুভব করল যে মানুষ দুনিয়ার সামনে পাহাড়ের মতো শক্ত ও কড়া দেখানোর ভান করে, তারা আসলে ভেতর থেকে কতটা ফাঁপা ও দুর্বল হয়ে পড়েছে। তার মনে হলো যদি সে আজ এই মুহূর্তে উঠে চলে যায়, তবে হয়তো এই অসহায় মহিলাটি আবার সেই শ্মশানের নিস্তব্ধতায়, সেই একাকিত্বে তিলে তিলে মরে যাবে। আমাকে ক্ষমা করো শিবম, অনন্যা ফুপিয়ে ফুপিয়ে খুব ধীর ও ভাঙা গলায় বললেন। আমার এমন করা উচিত হয়নি, আমি আমার সীমানা ছাড়িয়ে গেছি, তুমি যেতে পারো। শিবম সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। তার সব ভয়, সব দ্বিধা এখন উধাও। না মালকিন, না। তার গলা ছিল খুব কোমাল,
যেখানে ভয়ের জায়গায় এখন এক গভীর সহমর্মিতা ছিল। এমন কথা নয়, যখন মানুষ ভেতর থেকে পুরোপুরি ভেঙে যায় তখন তার শুধু এক সাহারার প্রয়োজন হয়। এতে আপনার কোনো ভুল নেই। অনন্যা তার চোখের জলে ভরা লাল চোখে তার দিকে তাকালেন, যেন তিনি বোঝার চেষ্টা করছেন এই গরিব শ্রমিকটি সত্যি বলছে নাকি শুধু দয়া করে কোনো মিষ্টি কথা বলছে। আমি প্রতিদিন অনেক চেষ্টা করি শিবম, নিজেকে পাথর বানিয়ে ফেলতে, তিনি রুদ্ধ কণ্ঠে বললেন। কিন্তু সত্যি এটাই যে আমি এখন ক্লান্ত। এই ধন, এই দৌলত, এই মস্ত বড় বাড়ি, এসব আমাকে কামড়াতে আসে। তাকে এভাবে কাঁদতে দেখে শিবমের হঠাৎ তার গ্রামে থাকা বৃদ্ধা মায়ের কথা মনে পড়ে গেল, যিনি সারাদিন হাসি মুখে ঘরের কাজ করতেন, কিন্তু রাতের অন্ধকারে একা ভগবানের সামনে বসে চুপচাপ চোখের জল ফেলতেন। তার মনে হল সামনে বসা এই মালকিনও তো কারোর মেয়ে, কারোর বোন, যাকে তার নিজের লোকেদেরই লোভ আর স্বার্থ এই নরকে ঠেলে দিয়েছে। তুমি চাইলে এই মুহূর্তেই চলে যেতে পারো শিবম, অনন্যা নিজের ওড়না দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন। আমি তোমাকে আর কখনো আটকাব না, আমার ভাগ্যই এমন। শিবম একবার ঘুরে সেই বড় সদর দরজার দিকে তাকাল। বাইরে যাওয়ার পথ পুরোপুরি খোলা ছিল, কিন্তু তার পা সরতে চাইছিল না। সে গভীরভাবে অনুভব করছিল, যদি সে আজ এই চৌখাট পেরিয়ে চলে যায় তবে তার নিজের বুকের ভেতরের কোনো এক অংশ চিরকালের জন্য অপূর্ণ থেকে যাবে। আপনি ঠিক থাকবেন তো? শিবম খুব সংকোচের সঙ্গে জিজ্ঞেস করল। এটি হয়তো তার জীবনে প্রথমবার ছিল যখন সে কোনো অচেনা মানুষের, তাও এত বড় মালকিনের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করল। অনন্যার ঠোঁটে এক খুব ফ্যাকাশে ও যন্ত্রণাদায়ক হাসি ফুটে উঠল। ঠিক থাকা? এখন আর কোনো উপায় নেই শিবম, এটি আমার অভ্যেস হয়ে গেছে। ভেতর থেকে আত্মা যতই ছটফট করুক না কেন, বাইরে থেকে তো ঠিক থাকতেই হয়। ঘরে আবার সেই নীরবতা, কিন্তু এবার সেই নীরবতা বিন ছিল না। শিবমের মন থেকে এখন ভয় চলে গেছে। সে খুব আস্তে করে বলল, যদি আপনার মনে হয় মন খুব ভারী লাগছে আর কাউকে কিছু বলতে চান, তবে আমাকে বলতে পারেন, আমি শুনব। একথা বলতেই শিবম নিজের উপরই অবাক হল। যে শিবম সবসময় ভিড় এড়িয়ে চলত, যে চুপচাপ কাজ করে বেরিয়ে যেত, আজ সে নিজেই কারোর দুঃখ ভাগ করে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। অনন্যা খুব মন দিয়ে এক দৃষ্টে তার চোখের দিকে তাকালেন। তুমি কি সত্যি আমার কথা শুনবে, কোনো স্বার্থ ছাড়াই? তিনি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন। শিবম শুধু হালকা মাথা নাড়ল। সেটি কোনো বড় প্রতিশ্রুতি ছিল না, কিন্তু সেই ছোট ইশারায় সত্য ছিল, সততা ছিল। সেদিন অনন্যা নিজের জায়গা থেকে উঠে শিবমের কাছের সোফায় এসে বসলেন, যাতে তাদের মাঝের সেই মালিক আর শ্রমিকের দূরত্ব কমে যায়। তিনি তার ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত সব কথা বলতে শুরু করলেন। কিভাবে এক সাধারণ পরিবারে তার জন্ম হয়েছিল, কিভাবে বাবা মা এক ধনী কিন্তু বৃদ্ধ লোকের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন, কিভাবে তার মনে হয়েছিল জীবন শুধরে যাবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলেন সোনার খাঁচায়ও পাখির দম বন্ধ হয়ে আসে। বাইরে কাশী শহরের মন্দিরে সন্ধ্যার আরতির ঘণ্টা বাজতে শুরু করেছিল। শঙ্খধ্বনি দূর থেকে ভেসে আসছিল, আর সেই ঘরে এক হালকা হলুদ আলো জ্বলে উঠল। শিবমের মনেই থাকল না যে সে সকাল থেকে একদানা খাবারও খায়নি। তার পুরো মনোযোগ শুধু এই দিকে ছিল যে এখন এরপর কি হবে। তুমি কি আবার আসবে? অনন্যা ভয়ে ভয়ে খুব ধীর স্বরে জিজ্ঞেস করলেন। সেই প্রশ্নের পেছনে লুকিয়ে থাকা ভয় পরিষ্কার বোঝা যাচ্ছিল, যে পাছে এও তাকে একা ফেলে চলে না যায়। শিবম জানত এই বাংলোয় আবার পা রাখার মানে হল নিজের সেই সহজ সরল জীবনে এক মস্ত বড় তুফানকে ডেকে আনা। সমাজ, ঠিকাদার, নিয়ম সব তার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু সে এক দীর্ঘশ্বাস নিল এবং বলল, যতদিন মহাদেবের কৃপা আছে আর যতদিন আপনার আমাকে প্রয়োজন আছে, আমি আসব। আর সেই একটি বাক্য অনন্যার নিভে যাওয়া চোখে এক নতুন আলো জ্বালিয়ে দিল। আমার জন্য এইটুকুই অনেক। তিনি এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন। শিবম যখন সেদিন সেখান থেকে বেরোল, তখন বাইরে ঘাট থেকে আসা ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু শিবমের ভেতরে ছিল এক অদ্ভুত উষ্ণতা। সে জানত এখন এই বাড়ির সঙ্গে আর এই মহিলার সঙ্গে তার সম্পর্ক শুধু পাইপ ঠিক করার নয়। যাই হোক বন্ধুরা, পরের কয়েকদিন শিবম নিজেকে দিনার কাজে পুরোপুরি ডুবিয়ে রাখার চেষ্টা করল। সে দিন-রাত ঘাম ঝরাল, যাতে তার মস্তিষ্ক সেই বাংলোর দিকে না যায়। কিন্তু মন কি আর কথা শোনে?
হাতুড়ি চালানোর সময়ও তার সেই নিস্তব্ধতা, সেই বিষণ্ণ চোখগুলোর কথা মনে পড়ত। ওদিকে অনন্যানো পাগলের মতো অবস্থা হয়েছিল। তিনি বারবার দরজার দিকে তাকাতেন। অবশেষে এক সন্ধ্যায় শিবম নিজেকে ধরে রাখতে পারল না এবং তার পা সেই ভিআইপি এলাকার দিকেই ঘুরে গেল। এবার তার কাঁধে সরঞ্জামের কোনো ঝোলা ছিল না, কোনো কলও খারাপ ছিল না। সে এমনিই এসেছিল। সে ঘণ্টি বাজাতে অনন্যার সঙ্গে সঙ্গে দরজা খুললেন, যেন তিনি সেই দরজার পেছনেই ঘণ্টার পর ঘণ্টা তার জন্য দাঁড়িয়েছিলেন। তার চোখে কোনো বিস্ময় ছিল না, বরং ছিল এক এমন স্বস্তি যেন কোনো তৃষ্ণার্ত গঙ্গার জল পেয়ে গেছে। আমার মনে হচ্ছিল তুমি আর কখনো আসবে না, তিনি আনন্দ ও রুদ্ধ কণ্ঠে একসাথে বললেন। শিবম শুধু হাসল এবং কিছু না বলে ভেতরে চলে গেল। এখন তার পায়ে কোনো দ্বিধা ছিল না। সেদিনের পর এটি এক নিয়মে পরিণত হল। শিবম সপ্তাহে ২-৩ বার সন্ধ্যা নামার পর সেখানে যেতে লাগল। সে যেত, কিছুক্ষণ বসত, অনন্যার হাতের চা খেত আর গল্প করত। অনন্যার চেহারার রং এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যে মহিলা কিছুদিন আগে পর্যন্ত এক জ্যান্ত লাশের মতো ছিল, তার চেহারায় এখন এক দীপ্তি ছিল। তিনি শিবমের সঙ্গে তার গ্রামের কথা, তার মায়ের কথা আর ভগবানের কথা বলতেন। শিবমও তাকে তার ছোটবেলার গল্প শোনাত। কখনো বাজার থেকে পূজার জিনিস আনতে হতো বা ঘরের ছোটখাটো কাজ থাকত, শিবম হাসি মুখে করে দিত। কিন্তু এই সম্পর্কের খবর যেন কেউ না পায়, তার ভয়ও শিবমকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে ছিল এক নিচু স্তরের শ্রমিক, আর তিনি এক কোটিপতি মহিলা। সমাজের চোখে এটি মহাপাপ ছিল। আর তারপর সেই ঝড় এলোই, যা শিবম ভয় পাচ্ছিল। যখন শিবম চা খেয়ে উঠতে যাচ্ছিল, অনন্যা হঠাৎ মাথা নিচু করে বললেন, শিবম, যদি আমি এই শহর, এই কাশী চিরকালের জন্য ছেড়ে কোথাও দূরে চলে যাই তবে? শিবমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার হাত থেকে চায়ের খালি কাপটা পড়ে যেতে যেতেও বেঁচে গেল। কি? আপনি আপনি কোথায় যাবেন, আর কেন? অনন্যা তার চোখের গভীরে তাকিয়ে বললেন, জানি না, কোথাও। এই বাড়িতে সব সম্পদ আছে, কিন্তু যার জন্য বাঁচা যায় তেমন কেউ নেই। আর এখন আমার এই লুকোচুরি সহ্য হচ্ছে না। আমি ভয়ে ভয়ে বাঁচতে চাই না। শিবমের বুক ধকধক করতে লাগল। সে প্রথমবার এই ভয়ঙ্কর সত্যটা অনুভব করল যে যদি অনন্যা তার জীবন থেকে চলে যান, তবে সে নিজেও হয়তো বাঁচতে পারবে না। সেই যে এক অদৃশ্য সুতো দুজনের মাঝে বাধা পড়েছিল, তা এখন খুব মজবুত হয়ে গেছে। আপনি আপনি যাবেন না? শিবমের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো। অনন্যার চোখে জল এলো। তিনি এগিয়ে এসে শিবমের হাত ধরলেন। তবে আমাকে আটকে দাও শিবম, চিরকালের জন্য আটকে দাও। আমি কোনো প্রাসাদ, কোনো দৌলত চাই না। আমার শুধু এক এমন মানুষ চাই যে আমার হাত ধরে সমাজের সামনে গর্ব করে চলতে পারে। তুমি কি আমার সেই সাহারা হবে? আর সেই মুহূর্তে শিবমের সামনে দুনিয়ার সব দেওয়াল, সব চিন্তা ধোয়া হয়ে উড়ে গেল। সে প্রথমবার তার মস্তিষ্কের নয়, বরং তার আত্মার কথা শুনল। যদি আপনি এই গরিবের হাত ধরতে রাজি থাকেন, তবে এই শিবম দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করবে না, সে খুব দীর্ঘ স্বরে জবাব দিল। এরপর তারা কোনো তাড়াহুড়ো করেনি। অনন্যা খুব বুদ্ধি করে তার সেই পুরনো জীবনের সব আইনি বন্ধন কাটলেন। সেই পুরনো সম্পর্কের যা কিছু সম্পত্তি ছিল তা সেখানেই ছেড়ে দিলেন। ওদিকে শিবমও দিনা ঠিকাদারের কাজ ছেড়ে দিল এবং শহরের অন্য প্রান্তে নিজের এক ছোট কাজ শুরু করল, যাতে কারোর সন্দেহ না হয়। আর তারপর সেই শুভ দিনটিও এলো। কাশীর এক প্রাচীন শিব মন্দিরে পণ্ডিতজির মন্ত্রের মাঝে পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে তারা দুজনে 7 পাকে বাধা পড়লেন। কোনো ব্যান্ডবাজনা ছিল না, কোনো ভিড় ছিল না, কোনো লোক দেখানো জাঁকজমক ছিল না। ছিল শুধু ভগবান মহাদেবের আশীর্বাদ আর দুটি এমন আত্মা যারা নিজেদের একাকিত্বকে হারিয়ে একে অপরকে জয় করে নিয়েছিল। বিয়ের পর যখন তারা একসাথে থাকতে লাগলেন, তখন সেই জায়গা, যা একসময় শ্মশানের মতো লাগত, এখন এক পবিত্র ও আনন্দময় ঘরে পরিণত হল। সেখানে এখন নিস্তব্ধতা নয়, বরং হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতো। সকাল সন্ধ্যায় তুলসী গাছে জল দেওয়া হতো, মন্দিরে আরতি হতো। শিবমের এখন মনে হতো তার জীবনের সব ক্লান্তি মুছে গেছে। আর অনন্যা তো যেন না চাইতেই পুরো দুনিয়ার ধন পেয়ে গিয়েছিলেন, এক সত্যিকারের আপনত্ব। জীবনের সবচেয়ে বড় সত্য এটাই বন্ধুরা, যে মানুষের সোনার ওপর প্রাসাদের নয়, বরং এক এমন হৃদয়ের প্রয়োজন হয় যা সব সুখ দুঃখে কোনো শর্ত ছাড়াই পাশে থাকে।
যেই সত্যিকারের সঙ্গ পেল, বুঝে নিন সে তার ভাগ্যের সবচেয়ে বড় যুদ্ধ জিতে নিল। কিন্তু এখন আপনারা আমাকে ভেবে বলুন, আপনাদের কি মনে হয় শিবম আর অনন্যা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক ছিল? সমাজের সেই মিথ্যা ও ফাঁপা প্রথার ভয়ে কি তাদের ভালোবাসার গলা টিপে দেওয়া উচিত ছিল, নাকি নিজেদের জীবনকে এক নতুন সুযোগ দিয়ে তারা ঠিক করেছেন? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, যদি আপনাদের জীবনের সত্য ও আবেগ জড়ানো এমন মন ছোঁয়া গল্প ভালো লাগে, তবে এই ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না।